मैंने कब सोचा था मेरी जिंदगी यूं बदल जाएगी। सब कुछ इतना अच्छा था, एक अच्छा पति, 2 प्यारे बच्चे, लेकिन तंबाकू ने सब कुछ बदल दिया। अब इस फैलते हुए कैंसर को मेरे चेहरे से काटना पड़ेगा। अब कुछ भी पहले जैसा नहीं होगा। तंबाकू ने मेरी जिंदगी नष्ट कर दी। खैनी, गुटखा, तंबाकू, जर्दा, पान मसाला आपका जीवन उजाड़ देते हैं। স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান কর্কট রোগের কারণ। এই পৃথিবী বিপুল বৈচিত্র্যে ভরা। সৃষ্টিকর্তা আপন খেয়ালে মানুষের প্রয়োজনে পৃথিবী জুড়ে সৃষ্টি করেছেন প্রাকৃতিক সম্পদ। একদিকে আদি দিগন্ত সমভূমির বুকে বিক্ষিপ্ত বিস্তীর্ণ শস্যক্ষেত্র, আবার কোথাও নিবিড় অরণ্য সমৃদ্ধ করেছে ধরিত্রীকে। পাহাড় থেকে আপন ছন্দে নেমে আসা নদী ঝাঁপিয়ে পড়ছে সমুদ্রের ঢেউয়ের বুকের উপর। আবার অন্যদিকে ধূসর মেঘের মতো আকাশ ছুঁয়ে বিছিয়ে আছে ঢেউ খেলানো পর্বত শ্রেণী, আর তার চারপাশে অসংখ্য ছোট বড় টিলা। মাটির নিচে কোটি কোটি বছর সঞ্চিত হয়ে আছে অজস্র প্রাকৃতিক সম্পদ। পাথর আর পাথরের ভিতরে তার খোঁজ মেলে, অনন্ত সঞ্চয় তার। এই শিলা বা পাথরই হল মানুষের জীবন ধারণের কাজে ব্যবহার হওয়া প্রথম উপাদান। প্রাগৈতিহাসিক যুগের কথা। জীবন ধারণের প্রয়োজনে পশু শিকারের জন্য মানুষের হাতে প্রথম উঠে আসে চোখের সামনে ছড়িয়ে থাকা পাথর খণ্ড। এর থেকেই তৈরি করে তাদের প্রাথমিক হাতিয়ার। এই পাথরের ব্যবহারেই মানুষের শ্রেষ্ঠ আবিষ্কার আগুন। নব্যপ্রস্তর যুগের মানুষ পাথরে ঘষেই সাধারণ পাথরকে মসৃণ আর তীক্ষ্ণ করে তুলল।
পূর্ব ভারতের ছোটনাগপুর, সিংভূম, ঢেঙ্কানল, রাঁচি, সম্বলপুর, পুরুলিয়া, মেদিনীপুর, গঙ্গাজল ঘাটি, কংসাবতী তীরের এলাকা থেকে এর বহু নিদর্শন পাওয়া গেছে। এই হাতিয়ারকে কেন্দ্র করেই ভারতবর্ষ তথা পূর্ব ভারতে গড়ে উঠেছিল একটি সুনির্দিষ্ট সংস্কৃতি। এই সময়ের এই হাতিয়ারগুলো গণ্য হয়েছে এক একটি শিল্প হিসেবে। এগুলোই আদিম মানুষের ব্যবহারিক বিদ্যার প্রমাণ। প্রস্তর যুগ, জনপদ যুগ পার করে উন্নত মানব প্রস্তরকে হাতিয়ার ও শিল্পের কাজে ব্যবহার করেছে। বিবর্তনের সাথে সাথে চলেছে ছেনির সাহায্যে পাথরকে একটা সুনির্দিষ্ট রূপ দেওয়ার কাজ। ভারতবর্ষে হরপ্পা সংস্কৃতি এবং তামা পাথরের যুগই ছিল নগর বিপ্লবের প্রথম ধাপ। মানুষের জীবন চিন্তা আর সংস্কৃতির একটি বিশেষ আধার হল শিল্প। প্রথমে মাটি আর স্টিয়েটাইটের মতো নরম পাথরের শিল্পবস্তু তৈরি হলেও কালো পাথরের ব্যবহার একেবারেই হয়নি। প্রাচীন কিংবা আদি মধ্যযুগে পূর্ব ভারতের বা প্রাচ্য দেশের সীমারেখা বারাণসী থেকে সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। এর অন্তর্গত ছিল উত্তরপ্রদেশের কিছু অংশ, বিহার আর বাংলা। উড়িষ্যা ছিল দাক্ষিণাত্য বা দক্ষিণ দেশ। নানা রাজনৈতিক পালাবদলে পূর্ব ভারতের সীমানাও বদল হয়েছে। সেই সময়ের লিপি বা অক্ষরমালা থেকেই এই প্রশাসনিক বিভাজনের কথা জানতে পারা যায়। মৌর্য যুগ থেকেই পূর্ব ভারতের একটি ভৌগোলিক চেহারা তৈরি হয়েছে। গুপ্ত যুগ থেকে পাল বা সেন যুগ পর্যন্ত শশাঙ্ক, পাল আর সেন রাজারা বাংলা আর বিহারে শাসন করলেও উড়িষ্যার ক্ষেত্রে আঞ্চলিক রাজাদের প্রাধান্য ছিল লক্ষ্য করার মতো, যার মধ্যে শৈলোদ্ভব, সোমবংশীয় আর গঙ্গরা ছিল উল্লেখযোগ্য। প্রাথমিক পর্বে মানব ভাস্কর্যের সহজলভ্য উপাদান ছিল মাটি। কোমল, পেলব ও নমনীয় এই মাটিকে হাতের ছোঁয়ায় যে শিল্পের রূপ দেওয়া হতো তা ছিল কালোত্তীর্ণ। হাতে টিপে চোখ, নাক আর উন্নত বক্ষের যে নারী মূর্তি তৈরি হতো তাকে অনেকেই বলতেন মাতৃকা মূর্তি বা প্রজনন দেবী, যার পাশেই তৈরি করা হয়েছিল বিভিন্ন পশু মূর্তি, যার মধ্যে ষাঁড়, ভেড়া, হাতি ও ঘোড়ার মূর্তিগুলি ছিল উল্লেখযোগ্য। সময়ের সাথে সাথে জনজীবনের ছবি ফুটে ওঠে বিভিন্ন মূর্তিতে। তৈরি হতে থাকে শালঙ্কারা, শুভ্র বস্ত্র পরিহিতা, সুডৌল নারী মূর্তি, যার সঙ্গে রাজকীয় সজ্জায় পুরুষের মূর্তি যথেষ্ট মনোরম। দৈনন্দিন গ্রাম আর নগর জীবনের দ্বন্দ্ব ফুটে ওঠে সেই সময়ের চন্দ্রকেতুগড়, বানগড়, বসরা, ধৌলি এলাকার মাটির মূর্তিগুলোয়। এগুলোই ছিল সেই সময়ের মানুষের শিল্প চেতনা এবং তার বহিঃপ্রকাশ। সে যুগে পূর্ব ভারত সমগ্র আর্যাবর্তকে শাসন করত। ভারতে পাথরের ব্যবহার বাড়তে থাকে মৌর্য যুগে। বৈদেশিক আদান প্রদানে এক রৈখিক স্তম্ভগুলো এই সময় তৈরি। এই সময় অশোকের স্তম্ভ লিপিতে পারসিক অনুকরণে পশু মূর্তি খোদাই শুরু হয়। কলকাতায় ভারতীয় জাদুঘরে রাখা চুনা পাথরের তৈরি রামপুর বা ষাঁড়, অথবা বিহারের চম্পারণ জেলার লোরিও নন্দনগড়ের সিংহমূর্তি তারই উদাহরণ। এই পশু মূর্তিগুলির অবয়বই ছিল মৌর্য সাম্রাজ্যের ক্ষমতা
আর শক্তিশালী রাষ্ট্রতন্ত্রের প্রতীক। লড়ি ও নন্দনগড় থেকে পাওয়া সিংহের মূর্তিটি গোলাকার একটা স্তম্ভের ওপর খোদাই করা। মূর্তির জীবন্ত গতিময়তা লক্ষণীয়। রাজত্ব বদল, রাজা বদলের সঙ্গে সঙ্গে রাজার পছন্দের হাত ধরেই বদলে গেছে শৈল্পিক চিন্তা, চেতনা আর মনন। তাই পূর্ব ভারতের শিল্পযুগের শুরুতে গুপ্তযুগের শিল্পধারার প্রভাব লক্ষ্য করা যায়। হিন্দু ধর্মাবলম্বী গুপ্তদের প্রেরণায় সর্বধর্মের মানুষের সর্বধর্মভিত্তিক স্থাপত্য শিল্পের উদার স্থাপত্য নীতির প্রকাশ ঘটে। এই সময় পূর্ব ভারতে দেবদেবীর মূর্তির প্রাধান্য দেখা দেয়। গুপ্ত সাম্রাজ্যের আনুকূল্যে পূর্ব ভারতে ৪র্থ থেকে ৬ষ্ঠ শতাব্দীর ভাস্কর্য ও সভ্যতা এক স্বর্ণযুগে প্রবেশ করে। পূর্ব ভারতের এই দীর্ঘ শিল্প ঘরানাকে প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় বলেছেন পূর্ব ভারতীয় মধ্যযুগীয় ভাস্কর্য শৈলী। শুঙ্গ কানহ যুগ ছিল পূর্ব ভারতের প্রস্তর ভাস্কর্যের দ্বিতীয় যুগ। জৈন ভিক্ষু সন্ন্যাসীরা ওড়িশার উদয়গিরি ও খণ্ডগিরিতে যে গুহায় বাস করতেন, সেখানে পাওয়া যায় ভাস্কর্যের বহু অবিস্মরণীয় কীর্তি। প্রাচীন ভারতের সভ্যতার অঙ্গ এবং উন্নত শিল্পচেতনার উদাহরণ উড়িষ্যার কোণারকের সূর্য মন্দির। পরশুরামেশ্বর মন্দিরের বৈচিত্র্যময় ঐশ্বর্য এক আকর্ষণীয় শিল্পকীর্তি। রানীপুর ঝড়িয়ালের মন্দিরের গায়ে খোদাই করা কালো পাথরের ৬৪ যোগিনী মূর্তি সমসাময়িক ভাস্কর্য কলার এক অপূর্ব উদাহরণ। পাকবিরার জৈন মন্দির দেউলঘাটার মন্দির বিহারের বৌদ্ধগয়ার মন্দিরের সামগ্রিক রূপ শিল্পকীর্তির উৎকর্ষতার পরিচয় বহন করে। ভারতীয় শিল্পশৈলীর ইতিহাসে মথুরা আর সারনাথের প্রভাব অপরিসীম। মথুরা ঘরানা শিল্প পূর্ব ভারতে অপ্রতুল হলেও সারনাথের প্রভাব বেশ কিছু যুগ ধরে চলেছিল। যদিও ৫ম শতকের কিছু মূর্তি যেমন কিরাতার্জুনীয় প্যানেল কিংবা গঙ্গা অবতরণের দৃশ্য বিহারের চণ্ডীমৌ থেকে পাওয়া গেছে। শিল্প ঐতিহাসিকরা ভাস্কর্যের এই পরিবর্তনকে ৩টি ভাগে ভাগ করেছেন। ৭ম, ৮ম শতক ছিল প্রারম্ভিক পর্ব। সেই সময়ের শিল্প ঘরানায় গুপ্তযুগের শিল্পধারার প্রভাব পরিলক্ষিত হয়। মানুষের মতো সরল স্বাভাবিক গড়ন ছিল সেই যুগের মূর্তির বৈশিষ্ট্য। তার বিশেষত্ব ছিল মার্জিত, সূক্ষ্ম, পেলব এবং ধ্যানরত ভঙ্গিমা।
এই পর্যায়ের অন্য একটি মূর্তি হল শিববাটি, দক্ষিণ দিনাজপুরের বিষ্ণু মূর্তি। উদ্ধারের সময় এই মূর্তির মুখমণ্ডল খানিক ক্ষতির সম্মুখীন হয়। চতুর্ভুজ এই মূর্তিটি সমপদ স্থানক ভঙ্গিমায় পদ্মপীঠের ওপর দাঁড়ানো। সামনের ডান হাতটি এখন ভগ্নপ্রায় অবস্থায় এবং বাঁ দিকের হাতে শাঁখ ধরা রয়েছে। নিচের ডান হাতটি গদা দেবী ও বাম হাতটি চক্রপুরুষের ওপর রয়েছে। বিষ্ণু মূর্তিটি কর্ণকুণ্ডল নূপুরে সুসজ্জিত। মূর্তিটি গলায় বনমালা আর পৈতে পরিহিত। কোমরের নিচের পরিধানে ভাঁজযুক্ত বস্ত্র গুপ্তশিল্পের বৈশিষ্ট্যকেই মনে পড়ায়। এই মূর্তির মাথার পিছনেও রয়েছে একটি কারুকার্য বর্জিত জ্যোতির্বলয়। এই যুগের মূর্তিশিল্পের আরেকটি উদাহরণ উড়িষ্যার পরশুরামেশ্বর মন্দিরের সপ্তমাত্রিকা প্যানেল। এর নির্মাণকাল শৈলোদ্ভব রাজত্বকালে, অর্থাৎ আনুমানিক ৬৫০ অব্দে। এই মন্দিরের উত্তর দিকের দেওয়ালের বাইরের দিকে মাতৃকা মূর্তিগুলি ক্রমিকভাবে খোদাই করা। ইন্দ্রাণী আর কৌমারী দ্বিভুজা, ব্রহ্মাণী, মাহেশ্বরী, বৈষ্ণবী, বারাহী, চামুণ্ডা মূর্তিগুলির শারীরিক গঠন ও খোদাই করার ধরনের মধ্যে আদিমতা লক্ষ্য করা যায়। এই মন্দিরের দরজার সামনের ওপর দিকে, অর্থাৎ দ্বারবাজুর গায়ে খোদাই করা রয়েছে নবগ্রহের প্যানেল। সপ্তম শতকে বিহার থেকে পাওয়া জম্ভল মূর্তিটি এক অনন্য শিল্প সৃষ্টি। স্তম্ভযুক্ত পাদপীঠের ওপর বসানো এই মূর্তিটির একটি পা ঝোলানো আর অন্য পাটি ভাঁজ করা। ডান হাতে রত্নপাত্র আর বাঁ হাতে ধরা রয়েছে একটি বেজির গলা। মাথার চুল পরিপাটি করে আঁচড়ানো। শান্ত কমনীয় মুখমণ্ডলের সাথে দেহের গঠনের কমনীয়তা যুক্ত এই মূর্তিটিকে সারনাথ ঘরানার শেষ দিকের উদাহরণ হিসেবেই উল্লেখ করা যেতে পারে। পাথর শিল্পের শুরুর এই পর্যায় আরেকটি উপপর্যায়ের জন্ম দেয়। শিল্প ঐতিহাসিকেরা এই সময়ের শিল্পগুলোকে চিহ্নিত করেন সন্ধিক্ষণকালের ভাস্কর্য হিসেবে। মূলত ছোট পাথরখণ্ডের উপরে এই প্রতিকৃতি মূর্তিগুলি তৈরি করা হতো। শিল্পের পরিভাষায় এগুলোকে বলা যায় মিনিয়েচার শিল্প। এই মূর্তিগুলো সাধারণ মানুষের বাড়িতে বা লোকায়ত দেবদেবী হিসেবে আরাধনা করা হতো। এমনই একটি মূর্তি সংরক্ষিত আছে সুন্দরবনের আঞ্চলিক সংগ্রহালয় বারুইপুরে। কালো পাথরের উপরে অগভীরভাবে খোদাই করা এই বিষ্ণু মূর্তিটি চতুষ্কোণাকার। চতুর্ভুজাকার এই শিল্পের মূর্তির মাথায় রয়েছে কিরিট মুকুট। শরীরের উপরের দিকে কোনো আবরণ না থাকলেও নিচে পরিশীলিতভাবে ধুতি পরিহিত। মূর্তিটির 4টি হাত। উপরের হাতের নিচ থেকেই নিচের হাত দুটো তৈরি হয়েছে। এই সময়ের মূর্তি নির্মাণে সপ্তম শতাব্দীর প্রাণবন্ততা ছিল না, ছিল একটি আড়ষ্ট গতিহীনতা। নবম দশম শতক ছিল শিল্পক্ষেত্রে উন্নত পর্ব বা পূর্ব ভারতীয় শিল্প ঘরানার বিকাশের যুগ। ধীমান আর বিতপালের হাত ধরে এই সময় পূর্ব ভারতের পাথর শিল্পের বিকাশে এসেছিল নবজোয়ার। রাজনৈতিকভাবে এই সময় ছিল এক মাহেন্দ্রক্ষণ। পাল, প্রতিহার, রাষ্ট্রকূট শক্তির লড়াই চলেছিল এই সময় পূর্ব, পশ্চিম ও দক্ষিণ ভারতের মধ্যে। এর প্রভাব পড়েছিল এই সময়ের শিল্পে। গুপ্তযুগের শিল্প আকৃতিগতভাবে পরিবর্তন হয়ে তৈরি হয় এক নতুন আঞ্চলিক ঘরানা। বিভিন্ন পাল সম্রাটের রাজত্বকালে পূর্ব ভারতের কালো প্রস্তর মূর্তিতে কিছু স্বাতন্ত্র পরিলক্ষিত হয়। বৈশিষ্ট্য হিসাবে এই যুগের মূর্তিতে ছিল কোমল মাংসলতার আভাস। মূর্তিটির দেহের অলঙ্করণ, অঙ্গ প্রত্যঙ্গের ক্ষীণতা আর মাংসলতায় ছিল নিজস্বতা। অলঙ্কারগুলি ভারী আর কারুকার্যযুক্ত।
ছিল সমপদস্থানক, আভঙ্গ বা ত্রিভঙ্গ। এই বৈশিষ্ট্যই এই শিল্পযুগকে আলাদা করেছিল পূর্বের শিল্প ঘরানার থেকে। পশ্চিমবঙ্গ রাজ্য পুরাতত্ত্ব সংগ্রহালয়ে রক্ষিত সূর্যমূর্তি এর প্রমাণ বহন করে। সূর্য দেবতা দাঁড়িয়ে রয়েছে রথের উপরে। তাঁর দুটি হাতে ধরা রয়েছে সনালযুক্ত পদ্মফুল। তাঁর হাঁটুর কাছ থেকে পা দুটিকে দেখা যাচ্ছে। সারথী অরুণ বসে আছেন পাদপীঠের মাঝখানে। সূর্য দেবতার দুই সহচরের মধ্যে দণ্ডি লাঠি হাতে বাঁ দিকে আর কালির দোয়াত কলম হাতে পিঙ্গল ডান দিকে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে দুই নারী ধনুর্ধারী উষা আর প্রত্যুষা দুই দিকে দাঁড়ানো। দেবতার উত্তরীয় তার দুই হাতের পিছন দিক থেকে উঠছে। তার কোমরবন্ধ নিখুঁতভাবে দামি রত্ন দিয়ে সাজানো, যাতে তরোয়াল গোঁজা। রথের আকৃতির এই শিল্পের পাদপীঠের নিচের ঘোড়াগুলোর ক্ষিপ্রতা অনবদ্য। সুন্দরবনে পাওয়া মাহেশ্বরীর মূর্তিটি এই সময়ের শিল্পের আরেক প্রমাণ। দুই স্তরের পাদপীঠের উপরে বসে আছেন 4 হাতযুক্ত এই দেবী। উপরের ডান হাতে ধরা পদ্মফুল আর জপের মালা এবং নিচের বাঁ হাতে ধরা রয়েছে আগুনের শিখা আর ত্রিশূল। মূর্তিতে পাদপীঠের নিচে ষাঁড়ের উপস্থিতি লক্ষণীয়। অলঙ্কারহীন চালচিত্র গঠন ক্রমশ তীক্ষ্ণ আকৃতির। এই পর্বের আরেক অনবদ্য সৃষ্টি দেখা যায় উড়িষ্যার রানীপুর ঝরিয়ালের 64 যোগিনী মন্দিরের ভাস্কর্যে। নবম শতাব্দীতে সোমবংশীয় রাজাদের তৈরি এই মন্দির এক বিস্ময়। এখানকার মাতৃকা মূর্তির সঙ্গে রয়েছে এক পাদভৈরবের মূর্তি। উল্লেখযোগ্য অন্য মূর্তিগুলির মধ্যে রয়েছে কাত্যায়নী, মহামায়া, চামুণ্ডা, নরসিংহীর মূর্তি। এছাড়াও রয়েছে গণেশের মূর্তি। সমপদস্থানক, অভঙ্গ বা ত্রিভঙ্গ মূর্তিগুলি দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেক মূর্তির পাদপীঠের নিচে রয়েছে তার বাহন। এই পর্বের মূর্তিগুলির মধ্যে রয়েছে বাঁকুড়ার জয়পুরের বরাহ মূর্তিটি। মাটির মধ্যে পুঁতে রাখা মূর্তিটি সামনের দিকে সামান্য ঝুঁকে রয়েছে। এই মূর্তির মুখের তেজোদ্দীপ্ত ভঙ্গিমা শিল্পরসিকদের দৃষ্টি আকর্ষণ করে। নবম-দশম শতকে বৌদ্ধ ভাস্কর্য চিন্তায় পরিবর্তন দেখা যায়। বৌদ্ধ ধর্মে সেই সময় বজ্রযান ধারার প্রভাব দেখা যায়, যার ফলস্বরূপ বিভিন্ন দেবদেবীর আবির্ভাব লক্ষিত হয়। এই সময়ের ভাস্কর্যে দেখতে পাওয়া যায় মারিচ, বসুধরার মতো আরও অনেক দেবদেবীর উপস্থিতি। বসুধরা দেবী মহারাজা লীলাসন ভঙ্গিমায় একটি পাদপীঠের ওপর বসে রয়েছেন। বাম হাতটি বরদ মুদ্রায় এবং ডান হাতটি ধরে রয়েছে একটি ধান্য মঞ্জরি। পিছনের বর্তুলাকার পৃষ্ঠপটটি অলঙ্কারবিহীন। কালো পাথরে খাদরবনি তারামূর্তি রক্ষিত রয়েছে কলকাতার ভারতীয় জাদুঘরে। দেবী পদ্মপীঠের ওপর সামান্য বক্রভঙ্গিমায় দণ্ডায়মান। ডান হাতটি ভাঙা, সম্ভবত বরদ মুদ্রায় ছিল, আর বাম হস্তটি সোনাল পদ্ম ধরে রয়েছে। দেবীর ডান দিকে স্ফীত উদর বিশিষ্ট 4 হস্ত বিশিষ্ট নারী মূর্তি এক জটা ও বাঁ দিকে দ্বিভুজ পুরুষ মূর্তি হয়গ্রীব বর্তমান। উত্তর 24 পরগনার হারোয়া থেকে পাওয়া বৌদ্ধ তারামূর্তিটি এই সময়ের আরেকটি নজরকাড়া সৃষ্টি।
অলঙ্কারহীন ফলকের ওপর অলঙ্কার পরা দেবী মূর্তিটি খোদাই করা রয়েছে। এখানেও দেবী পদ্মের ওপর বসে আছেন। এক হাতে সোনালযুক্ত পদ্মফুল, অন্য হাত রাখা হাঁটুর ওপরে। দশম শতকে তৈরি মূর্তিগুলোর বৈশিষ্ট্য একই রকম হলেও এর নির্মাণ শৈলীতে সামান্য বৈচিত্র্য নজরে পড়ে। এই সময় তন্ত্রের প্রাধান্য ধীরে ধীরে বাড়তে থাকে, ফলে মূর্তির বিষয় ভাবনায় একটা সমন্বয় দেখা যায়। এই পর্বের মূর্তির মধ্যে অন্যতম হল পুরুলিয়ার পিশাচিতে পাওয়া উমা মহেশ্বর মূর্তি। উমা আর মহেশ্বর অর্থাৎ শিব দুজনেই পদ্মফুলের ওপর বসে আছেন। শিবের চার হাতের মধ্যে দক্ষিণ দিকের উপরের হাতে ত্রিশূল ধরা, বাম হাতটি উমার কাঁধের ওপর রাখা। নিচের দক্ষিণ হাত নিজের বুকের ওপর, আর বাম হাত উমার স্তনযুগলকে ছুঁয়ে রয়েছে। অন্যদিকে উমার দুটো হাতের মধ্যে ডান হাত শিবের কাঁধের ওপর রাখা, আর সাথে বাম হাতে ধরা রয়েছে দর্পণ। এই মূর্তিতে শিবের ঊর্ধ্ববলিঙ্গ স্পষ্ট। পাদপীঠের নিচে ষাঁড় আর সিংহের সঙ্গে একজন ভক্তকে খোদাই করা হয়েছে। আরেকটি অনবদ্য শিল্পকর্ম পুরুলিয়ার পঞ্চবটিতে পাওয়া শিবের চতুর্মুখ লিঙ্গ, যেখানে একটা আটকোনা লিঙ্গের চারিদিকে চারটি মুখ খোদাই করা রয়েছে। শিল্পশাস্ত্র অনুসারে পূর্বমুখী মূর্তি তৎপুরুষ, পশ্চিমমুখী মূর্তি সদ্যজাত, দক্ষিণমুখী মূর্তি অঘোর এবং উত্তরমুখী মূর্তিটি হল বামদেবের। মূর্তিগুলির কণ্ঠে কণ্ঠহার, কর্ণে কুণ্ডল আর মাথায় রত্ন মুকুট। এই সময়ের আরেকটি মূর্তি হল বাঁকুড়ার সলদা থেকে পাওয়া ইন্দ্রাণী মূর্তি। মূর্তির উপরের অংশ ভেঙে গেছে। দেবী হাতির উপরে বসে আছেন। তিন মুখ বিশিষ্ট দেবী, যিনি সমপদস্থানক ভঙ্গিমায় দাঁড়িয়ে একরথ পাদপীঠের ওপরে, যিনি বিভিন্ন অস্ত্র ধরে রয়েছেন, আর যার পায়ের কাছে পড়ে রয়েছে একটি মানুষের মূর্তি। পাদপীঠে দুজন ভক্ত অঞ্জলি দেওয়ার মুদ্রায় মাথা নিচু করে বসে রয়েছে। দশম শতকের মালদার ইটাহারের সূর্যমূর্তিটি আরেকটি উল্লেখযোগ্য সৃষ্টি। সমপদস্থানক ভঙ্গিমায় দাঁড়ানো সূর্যদেবের পাদপীঠের সামনে 7টি ঘোড়া খোদাই করা হয়েছে। এখানেও চালক হিসেবে সেই অরুণ। অরুণের পিছনে সমপদস্থানক ভঙ্গিমায় সূর্যর স্ত্রী মহাশ্বেতা দাঁড়িয়ে আছে। সূর্যের দুপাশে রয়েছে দণ্ডী আর পিঙ্গল, আর তাদের দুই পত্নী একই সঙ্গে দাঁড়িয়ে আছে চামর ধরে। দুজন নারী ধনুক হাতে দাঁড়িয়ে রয়েছে। সূর্য দেবতার মাথায় কিরিট মুকুট, হাতে কুণ্ডল, গলায় হার আর পৈতে, কাঁধে উত্তরীয়। তার কোমর বন্ধে রয়েছে তরোয়াল। মূর্তিটির স্মিত হাস্যমুখ এটিকে জীবন্ত করে তুলেছে। 11-12 শতকের মূর্তি কল্পনায় নতুন ধারা এসেছিল। অঙ্গবঙ্গ জুড়ে সেন রাজবংশের রাজত্বকালে প্রস্তর শিল্প বিশেষভাবে ধর্মভিত্তিক ভাস্কর্যের প্রতীক হয়ে ওঠে। ধর্মীয় সংস্কার ও প্রচারের সংমিশ্রণে কালো পাথরের ভাস্কর্য অনেকটা লৌকিক হয়ে ওঠে। কঠিন শক্তিশালী সুঠাম দেহে প্রকাশ হয়েছিল রসমাধুর্যের ছোঁয়া। দেহভঙ্গি যেন একই ছাঁচে ফেলা। গোলাকার ওষ্ঠদয়, গভীর ও প্রশস্ত দুটি চোখ, স্পষ্ট চিবুকের রেখা, দেহের উপরিভাগের মনোরম গড়ন এবং মুখমণ্ডলের প্রশান্ত স্মিত ভাবের সঙ্গে শরীরের নিম্নাঙ্গের ঋজু কঠিন অনমনীয় গড়নের কোনো মিল দেখা যায় না। চালচিত্রের আর অলঙ্কারের বৈচিত্র্য উল্লেখযোগ্য। এই পর্বের একটি উল্লেখযোগ্য মূর্তি দক্ষিণ দিনাজপুরের তপন থেকে পাওয়া
প্রেত সন্তর্পিত তারা মূর্তি। দেবী সপ্তরথ পাদপীঠের ফুটে থাকা পদ্ম ফুলের ওপরে অর্ধপর্যঙ্কাসনে বসে আছেন। এই পাদপীঠটি সাজানো হয়েছে প্রেত মূর্তি, দাতা যুগল আর লতা পাতার কারুকার্য দিয়ে। দেবীর বাঁ হাতে বরদ মুদ্রা ভঙ্গিমা, তার বাম দিকে তর্জনী মুদ্রায় বসে থাকতে দেখা যায় হয়গ্রীবকে। সুধন্য কুমার বসে আছেন দক্ষিণে। মকরমুখী চৌকাঠের ওপরে ফুটে উঠেছে দুটি বোঁটাযুক্ত পদ্মফুল। বলয়ের উপর দেখা যায় পঞ্চধ্যানী বুদ্ধ। ঘড়ির কাঁটার দিক থেকে দেখলে বৈরচন, রত্নসম্ভব, অমিতাভ, অক্ষভয়, অমোঘ সিদ্ধি পরপর বসে রয়েছেন। চালচিত্রটি সাজানো হয়েছে স্তূপিকা আর বিদ্যাধরদের দিয়ে। 11 শতকের অপর একটি গুরুত্বপূর্ণ কালো পাথরের বজ্রযান বৌদ্ধ দেবী মূর্তি হল নালন্দা থেকে পাওয়া ভারতীয় জাদুঘরে রক্ষিত উষ্ণিশ বিজয়ার মূর্তি। একটি পদ্মফুলের ওপর স্থিত সুউচ্চ পদ্মপীঠের ওপর বজ্রপর্যাঙ্কশনে উপবিষ্ট, 3 মুখ, যার প্রত্যেকটিতে 3টি চক্ষু। দেবী অষ্টভুজা, ডান হাতের একটিতে ভাঙা বজ্র, যেটি বুকের কাছে ধরা, পরের হাতটি বরদ ভঙ্গিমায়, তৃতীয় ডান হাত বান ও শেষেরটি ধরে রয়েছে একটি সোনাল পদ্ম, যার উপরে বসা একটি বুদ্ধ মূর্তি। বাম হাতটি ধরে রয়েছে কুম্ভের মধ্যে তালপাতা, পরের হাতটি অভয় ভঙ্গিমায়, তৃতীয় হাতে পাশের মধ্যে থেকে তর্জনী বেরিয়ে রয়েছে, শেষ হাতে ধরা একটি সর্প। দেবী জটা মুকুট পরিহিতা, পৃষ্ঠপটের ওপরে ধ্যানী বুদ্ধ অক্ষভয় বর্তমান। 3টি স্তূপকে মাঝখানে ও 2 ধারে দেখা যায়। 2 ভক্ত 2 পার্শ্বে বর্তমান। পূর্ব ভারতে জৈন তীর্থঙ্করের মূর্তি কল্পনা মূলত দেখা যায় একাদশ-দ্বাদশ শতক থেকে। কায়োৎসর্গ ভঙ্গিমায় দণ্ডায়মান মূর্তিগুলির 2 পাশে 2 জন শাসন দেবীকে দেখা যায়। মূলত পাদপীঠের লাঞ্ছন এই মূর্তিগুলিকে শনাক্ত করতে সাহায্য করে। আদিনাথের ষাঁড়, অজিতনাথের হাতি, মহাবীরের সিংহ, শান্তিনাথের হরিণ। এর পাশাপাশি জৈন চৌখপিগুলির চারপাশে দেখা যায় 4 জন জৈন তীর্থঙ্করের মূর্তি। এর মধ্যে বলরাজপুর থেকে পাওয়া ঋষভনাথের কালো পাথরের মূর্তি হরিপদ সাহিত্য মন্দিরে রয়েছে। কায়োৎসর্গ ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা মূর্তিটির পাদপীঠে লাঞ্ছন হিসেবে ষাঁড় বর্তমান। 24 জন জৈন তীর্থঙ্করের প্রতিকৃতি মূল মূর্তির 2 ধারে খোদাই করা হয়েছে। আনাই জামবাদ থেকে পাওয়া আদিনাথ, চন্দ্রপ্রভ ও পার্শ্বনাথের মূর্তি। পাগবিরা থেকে পাওয়া অজিতনাথের কালো পাথরের বিশালাকায় মূর্তিটি শিল্প সুষমায় অনবদ্য। পাগবিরা থেকে পাওয়া একটি পাথরের ফলকের ওপর খোদাই করা সহস্র জৈন তীর্থঙ্করের প্রতিকৃতি বাংলার শিল্প সম্ভারে নজর কাড়া সৃষ্টি। কলিঙ্গ প্রদেশে কালো পাথরের নির্মাণকালেও পূর্ব ভারতের বৌদ্ধ ধর্মাবলম্বী পাল সাম্রাজ্যে মূর্তি নির্মাণ এবং আরাধনায় বিরোধিতার প্রমাণ পাওয়া যায় না। এই পর্বের মূর্তিশৈলীর কথা বলতে গেলে
উল্লেখ করতে হয় কোণারক সংগ্রহশালায় রাখা একটি ফলকের ওপর খোদাই করা পঞ্চদেবতার মূর্তি। পরপর থাকা মূর্তিগুলো হল ইন্দ্র, ব্রহ্মা, শিব, বিষ্ণু আর সূর্য। বর্ধমান জেলার মন্তেশ্বর থেকে পাওয়া অঘোর শিবের মূর্তিটি এই পর্বের আরেকটি অনবদ্য নিদর্শন, যেখানে দেবতা প্রত্যালীড় ভঙ্গিমায় দণ্ডায়মান পঞ্চরথ পাদপীঠের ওপর। শিবের বাহন ষাঁড় পাদপীঠের মাঝখানে পদ্মের ওপর দাঁড়িয়ে, আর দেবতা দাঁড়িয়ে আছেন দুটি অসুরের ওপর। আরও দুটি অসুর তীক্ষ্ণ অস্ত্র নিয়ে রয়েছে শিবের দুপাশে। এখানে শিবের 12টি হাত। তিনি বাম হাতে ধরে রয়েছেন তীক্ষ্ণ অস্ত্র, ডমরু, চক্র, খড়গ, তুনির, শূল, আর ডান দিকের প্রথম হাতটি রয়েছে তর্জনী মুদ্রায়। বাকি হাতে খেটক, ধনুষ, ঘণ্টা, নাগপাশ আর অসুরের মুণ্ড। দেবতা পরে রয়েছেন জটা, মুকুট, হার, রত্নকুণ্ডল ও মুণ্ডমালা। চালচিত্র কীর্তিমুখ ও বিদ্যাধরের মূর্তি দিয়ে সাজানো। 11 শতকের মারিচি মূর্তিটি একটি বজ্রযান বৌদ্ধ দেবীর, যার 3টি মুখের বাম দিকের মুখটি বরাহের মতো, আর অন্য মুখ দুটি মানুষের, আর তার 8টি হাত। যিনি প্রত্যালীড় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন পঞ্চরথর পাদপীঠের ওপরে। তার রথের সারথি রাহু, যিনি 7টি বরাহের সাহায্যে রথ চালাচ্ছেন। পাদপীঠের উপরের অংশ সপ্তরত্নে সুসজ্জিত। দেবীর পরিপাটি কেশরাশি, ভারী কণ্ঠহার এবং নিচের বস্ত্রাংশকে আকর্ষণীয় করে তোলে অলঙ্কৃত মণিবদ্ধ। দেবীর 8 হাতে ধরা রয়েছে বিভিন্ন অস্ত্র। তার ডান হাতে রয়েছে বজ্র, হস্তি অঙ্কুশ, বাণ আর সূচি, আর বাঁ হাতে অশোকপত্র, তীর, পাশ এবং শেষ হাতটি তর্জনী মুদ্রার ভঙ্গিমায়। দেবীর 3 জন পার্শ্বচরী রয়েছেন। তার পায়ের মধ্যে চতুর্ভুজা বিডালি, ডান দিকে বেট্টালি আর বাঁ দিকে বারালি, যিনি ধরে রয়েছেন একটি ধনুক। এই 11 শতকের মূর্তিতেও মিনিয়েচার শিল্পের প্রভাব ছিল। দক্ষিণ দিনাজপুরের বংশীহারির জম্ভল মূর্তিটি মিনিয়েচার শিল্পের উদাহরণ। জম্ভল, যিনি বৌদ্ধ মতে সম্পদের দেবতা। এই মূর্তিটি ললিতাসন ভঙ্গিমায় বসা। দেবতার 2টি হাত, ডান হাতটি ভেঙে গেছে, আর বাঁ হাতে ধরা রয়েছে একটি শঙ্কু আকৃতির বস্তু। সম্ভবত সেটি একটি রত্নের বাক্স। একদম ডান দিকে একজন ভক্ত বসে আছেন, যিনি 2 হাতে কিছু ধরে রয়েছেন। 11 শতাব্দীতে পাওয়া কার্তিকের মূর্তিটি দেবতা মহারাজা লীলাসন ভঙ্গিমায় বসে আছেন ময়ূরের ওপরে। ময়ূরটি পঞ্চরথ পাদপীঠের ওপর দাঁড়িয়ে, যার দুপাশে দাঁড়িয়ে 2 জন ভক্ত। কার্তিক চতুর্ভুজ, নিচের বাঁ আর ডান হাত হাঁটুর ওপরে রাখা, আর উপরের ডান হাতে বল্লম আর বাঁ হাতে অভয় মুদ্রা। বাঁকুড়ার জয়পুর থেকে এই একই সময়কালে পাওয়া যায় কার্তিকের এই মূর্তি, যেখানে দেবতা ময়ূরের ওপর বসা। 1 হাত হাঁটুর ওপরে এবং অন্য হাতে বল্লম। দেবতা নানান অলঙ্কারে সুসজ্জিত। চালচিত্রটি অলঙ্কারহীন আয়তাকার ফলক। বারো শতকের মূর্তি চিন্তায় আরও কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
সূর্য, আর ঘোড়ার পিঠে বসা সূর্যপুত্র রেবন্তর মূর্তি। একইভাবে ভগ্ন বিষ্ণু মূর্তির দুপাশে দুজন পার্শ্বচর অস্ত্র হাতে দাঁড়িয়ে। এই মন্দিরের সবচেয়ে দেখার মতো শিল্প হল দুটি মকরের মুখ, যার একটির মুখের দুই পাশে দুটি বালক খেলছে, অন্য মকরের মূর্তির মুখে মাছ ধরা। এই যুগের মূর্তিতে অন্যতম সংযোজন মালদা থেকে পাওয়া বৌদ্ধ সরস্বতী মূর্তিটি। ভগ্নপ্রায় এই মূর্তিটিতে দেবী ললিত আসনে বসা সপ্তরথ পাদপীঠের ওপরে, যেখানে পাদপীঠের নিচে সংস্কৃত লিপিতে লেখা রয়েছে, যার মূল অর্থ পদ্মগিরি সরস্বতী মন্দির নির্মাণ করেন পাক্কাপুরাতে। ভারতবর্ষ ধীরে ধীরে প্রবেশ করে মধ্যযুগে। 12 শতকের শেষে রাজনৈতিক পট পরিবর্তন শুরু হয় পূর্ব ভারতের মুসলিম আগ্রাসনের কারণে। এক সম্পূর্ণ আলাদা ধর্মীয় শিল্পের বাহক হয়ে আসে মুসলমান সভ্যতার যুগ। এই সময় কালো পাথরের উপরে আরবি ভাষায় লিপি খোদাই করা হতো। ফলে মূর্তি নির্মাণের গতি রুদ্ধ হয়। তবুও আর্যাবর্তের শিল্পীরা তাদের শিল্পী শৈলীর ধারা এগিয়ে নিয়ে যেতে থাকে। এই সময় বিষ্ণু উপাসনায় রাধা গোবিন্দের পূজার প্রেক্ষাপট তৈরি হয় জয়দেবের গীত গোবিন্দের প্রভাবে। কোষ্টি পাথর দিয়ে তৈরি হয়েছিল এই রাধা কৃষ্ণ মূর্তি। এই ধর্ম আন্দোলনে শ্রীচৈতন্য আনেন নবজোয়ার। গৃহের ইষ্ট দেবতা হয়ে ওঠেন রাধা কৃষ্ণ। এই ধারাই চলতে থাকে। গঙ্গ রাজাদের সময় জগন্নাথের উপাসনা ওড়িশাতে বেড়ে যায়। শ্রীক্ষেত্র হয়ে ওঠে ওড়িশা, যার নিদর্শন পাওয়া যায় কোণারক সংগ্রহশালায়, যেখানে রাখা একটি কালো পাথরের ভাস্কর্যে দেখা যায় রাজা উপাসনা করছেন শিব, শক্তি, বিষ্ণু তথা জগন্নাথের। এই ধারাই চলতে থাকে 18 শতক অবধি। 19 শতকের মূর্তি ভাবনাতেও এই প্রভাব পাওয়া যায়। রাজ্য পুরাতত্ত্ব সংগ্রহশালায় রক্ষিত কৃষ্ণলীলার মূর্তিটির ভাস্কর্য তারই প্রমাণ। 6টি ভাগে বিভক্ত এই ভাস্কর্যের মূল বিষয়টি মধ্যস্থলে, যেখানে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে পদ্মের পাদপীঠে, মাথায় ছাতা, দুইজনকে ঘিরে রয়েছে 7 গোপিনী। বিভিন্ন প্যানেলে রয়েছে বিভিন্ন অলঙ্করণ, যেমন গাছ, প্রাণী আর পাখি। এছাড়া রয়েছে শায়িত দেবকী, মাঝখানে কংস বসে, আর দুজন সহায়িকা দুপাশে, আর নিচের দিকে দুজন রক্ষী। বাঁ দিক দিয়ে দেখলে উপরের ধাপে দেখা যায় যশোদাকে। মাঝে কংস বসে গুপ্তচরদের থেকে সংবাদ সংগ্রহ করছেন, আর শেষ ধাপে দুজন রক্ষী।
ইংরেজ শাসন ভারতের ধর্মকে শুধুমাত্র প্রভাবিত করেনি, এই সময় সমাজ সংস্কারের ঢেউ শক্তি সাধনার এক নতুন রূপ দেয়। তন্ত্র সাধনা এই সময় যেন চরমে ওঠে। তৈরি হয় কালীঘাটের কালী মন্দির। তারাপীঠ, বীরভূমের সতীপীঠ। রানী রাসমণির আনুকূল্যে গড়ে ওঠা ঠাকুর শ্রী রামকৃষ্ণের সাধনাস্থল মা ভবতারিণীর মন্দির। সাম্প্রতিককালে এই কালো পাথরের ব্যবহার একমাত্র বেঁচে রয়েছে ধর্মীয় উপাসনার কাজে। যার মধ্যে ইষ্টদেবতার মূর্তি নির্মাণ এবং পূজার উপকরণ তৈরি অতীতের সেই শিল্পধারার গৌরবোজ্জ্বল স্মৃতিকে আজও বহন করে নিয়ে চলেছে।